আমাদের আজকের গন্তব্য দিনাজপুর। বন্ধুরা, আজকে চললাম দিনাজপুরে, যেখানে গাছপালা, মন্দির, দিঘি আর ইতিহাস সব একসাথে পার্টি করছে। সঙ্গে আমি আর আমার ক্যামেরা, মুড প্রো ট্রিপ মুড। এই ব্লগে থাকবে ঘোরা, খাওয়া আর কিছু ইতিহাসের মশলাদার গল্প। আমরা এখন যাব কান্তজির মন্দিরে, দেন ওখান থেকে 10 মাইলে ওখানে একটা হোটেল আছে যেটা খুবই নাম করা, ওখানকার খাবার অনেক ভালো, কালাবোনা না। সো দেন আমরা দিনাজপুর শহরে ঢুকে দিনাজপুর শহরটাকে এক্সপ্লোর করবো। আজকে দেখি দিনাজপুর ঘুরে কি কি পাওয়া যায় আর কি কি খাওয়া যায়। আমরা এখন পৌঁছে গেছি কান্তজির মন্দিরে, আর এখন আমরা এক্সপ্লোর করব এই অসাধারণ ঐতিহাসিক স্থাপনা। বাইরে থেকে দেখলে বোঝা যায় এটা কেবল একটা মন্দির নয়, এটা একেবারে ইতিহাসের এক জীবন্ত দলিল। দিনাজপুরের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা এই মন্দিরটি 1800 শতাব্দীতে মহারাজা প্রাণনাথ নির্মাণ শুরু করেন এবং মহারাজা রামনাথ এটি সম্পন্ন করেন। এটি একসময় নবরত্ন মন্দির নামে পরিচিত ছিল, কারণ মন্দিরের উপরে 9টি শিখর বা রত্ন ছিল। তবে দুঃখের বিষয়, বর্তমানে সেগুলো আর নেই। কান্তজির মন্দিরের সবচেয়ে বিস্ময়কর বিষয় এর টেরাকোটা কারুকাজ। একবার তাকালে চোখ সরানো মুশকিল, মনে হবে পুরো একটা জাদুকরী গল্প দেয়ালে খোদাই করা আছে। প্রতিটা ইট যেন একটা শিল্পকর্ম। দেয়াল জুড়ে রামায়ণ, মহাভারত আর পুরাণের গল্প এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনি গল্পটা পড়ছেন না, দেখছেন। এই কাজগুলো শুধু ইট আর মাটি দিয়ে বানানো, তাও প্রায় 300 বছর আগের। তখনকার শিল্পীরা কিভাবে এত সূক্ষ্মতা আর নিখুঁত গল্পের বুনন করেছে সেটা ভেবে আপনার ভুরু কুঁচকে যাবে। এক কথায় কান্তজির মন্দির শুধু দেখতে নয়, অনুভব করার জায়গা। এই টেরাকোটাগুলো যেন চিৎকার করে আপনাকে বলে, আমাদের দেখো, আমাদের গল্প শোনো। কান্তজির মন্দির থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি নয়াবাদ মসজিদ দেখতে। এটা আসলে অনেক প্রাচীন একটা মসজিদ। কান্তজির মন্দির থেকে 1.5 কিলোমিটার রাস্তা নয়াবাদ মসজিদ। চলে এলাম নয়াবাদ মসজিদে। জায়গাটা দেখে প্রথমেই মনে হলো এটা শুধু একটা মসজিদ নয়, যেন সময়ের কোনো ফ্রেমে আটকে থাকা এক টুকরো গল্প। এই মসজিদ নাকি প্রায় 300 বছর আগের। শুনেছি দিনাজপুরের রাজা এখানে কৃষকদের কাজের জন্য আনেন, আর তারাই এই মসজিদটা তৈরি করেন। ভাবুন তো, তখনকার দিনে হাতের কাজ কতটা নিখুঁত হলে এত বছর পরেও এটা এমন টিকে আছে। মসজিদটা খুব বড় নয়, তবে এর 3টা ছোট ছোট গম্বুজ আর দেয়ালের কারুকাজ দেখলে মনে হবে মুঘল আমলের কোনো আর্ট গ্যালারিতে চলে এসেছি। ক্ষুদ্র ক্ষুদ্র খিলান আর দেয়ালের নকশা এত সুন্দর যেন সময়ের সাথে নিজেকে একটু পরিবর্তন করেনি। ঘুরতে ঘুরতে অনেক খিদা লাগে গেছে। এখন পর্যন্ত এক্সপ্লোর করতে করতে আমরা তো একদম খিদে মেটানোর সময় পৌঁছে গেছি। অনেক ঘুরে অনেক ইতিহাস দেখে মনে হলো এখন আর 1 মিনিট অপেক্ষা করা যাবে না। তো আমরা চলে গেলাম এক রেস্টুরেন্টে খেতে। ঘুরতে ঘুরতে একেবারে খিদা লাগে গেছে, এখন আর খাওয়া ছাড়া কোনো উপায় নেই। যার কারণে একটা রেস্টুরেন্টে আসছি। এই রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো, নাম হচ্ছে 5 স্টার। লোকেশন বলে দাও। লোকেশনটা পরে, এখন আমি নিজে জানি না। 10 মাইল 5 স্টার হোটেল। হ্যাঁ প্রীতম, কেমন লাগতেছে? অস্থির। ভাই আপনি কি বললেন না বড় ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো, ভালো লাগছে প্রথম টাইম এসে। ওকে ডান ভাই। নতুন নাকি? ফার্স্ট টাইম। আজকে প্রথম করবো না। তো লাঞ্চের পর একটুখানি বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। ঘুরতে ঘুরতে এখন একটা ছোট ভাইয়ের সাথে দেখা। এখন মোতার জন্য ওর ম্যাচে যাইতেছি আমরা। নাকি রাকিব, ঠিক আছে না? তারপর তুই আমাকে হাজি আনিসে নিয়ে যাবি। তো এখন আমরা হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছি। এই বিশ্ববিদ্যালয়টি 1979 সালে কৃষি কলেজ হিসেবে শুরু হয়েছিল, আর এখন তো ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কৃষি সবকিছুতেই নাম করেছে। 1999 সালে তো পুরোপুরি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এখানে মোট 9টা ফ্যাকাল্টি আর 23টা বিভাগ আছে, আর এই বিশ্ববিদ্যালয়টি এখন উত্তরবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা। পড়াশোনা তো আছেই, সাথে গবেষণাও বেশ এগিয়ে। ক্যাম্পাসটা অনেক বড় আর সবুজে পরিপূর্ণ, যেন মনটা শান্ত হয়ে যায়। পড়াশোনার পাশাপাশি প্রকৃতির মাঝে থাকার যে অনুভূতি, সেটা খুবই দুর্দান্ত। এখানে পড়াশোনা করাটা শুধু বইয়ের ধোয়া মাখা নয়,
গবেষণার মধ্যে এসে নিজেকে আরও অনেক কিছুতেই নিযুক্ত করা যায়। তো আমরা চলতে চলতে হঠাৎ পেয়ে গেলাম চেহেল গাজীর মাজার। চেহেল গাজীর মাজার একজন বিখ্যাত সুফি সাধু, যিনি 1400 শতকের দিকে এখানে আসেন এবং এলাকার মানুষের জন্য অনেক ভালো কাজ করেন। তার সাধনা ও ভালো কাজের জন্য এখনো মানুষ এখানে এসে দোয়া করে। মাজারটা বেশ পরিচিত এবং প্রায় অনেক ভক্ত এখানে আসে শান্তি ও আশীর্বাদ চেয়ে। তো আমরা এখন চলে এলাম রাজার বাড়িতে। এখন এই জায়গাটা একটু মিশ্র অনুভূতির। একদিকে ইতিহাসের এক অসাধারণ সাক্ষী, আর অন্যদিকে বর্তমানে একটু অননেগলেক্ট অবস্থায়। কিন্তু ইতিহাস তো ইতিহাস, এটা তাও এক অমূল্য রত্ন, যা এখনো অতীতের অনেক গল্প বলে দেয়। এক সময় রাজার বাড়ি ছিল জমিদারদের রাজপ্রাসাদ, আর এখানে শাসন প্রশাসন চলত। জমিদারদের এই বাড়ি ছিল ঠিক সেই সময়কার বড় জমির মালিকদের প্রাসাদ, যেখানে ধনী দরিদ্র সব ধরনের লোকজন একসাথে আসতেন। আজকাল বাড়িটা এক প্রকার রুক্ষ হয়ে গেছে, তবে তার ঐতিহাসিক গুরুত্ব আজও অম্লান। এখানে এসে মনে হয় একসময় কত কিছু হয়েছিল, এখনও সেই পুরনো গৌরবময় দিনের গন্ধ মিশে রয়েছে। যদিও এখন জায়গাটার ধ্বংসাবশেষ রয়েছে, তবু সেই বাড়ির প্রতিটা দেয়াল ফটক আর আর্কিটেকচার বলছে আমরা একসময় রাজা ছিলাম। এই জায়গার মধ্যে অদ্ভুত এক প্রাচীনতা আর শৌর্যবোধ আছে। এটা আজ ঠিক তেমন আর আগের মতো নেই, তবে ইতিহাসের আওয়াজটা এখনও শোনা যায়। এখানে ঘুরে বেড়ানোর সময় মনে হয় যেন অতীতের কোনো সময়ের অংশ হয়ে গেছি, যেখানে রাজা বা জমিদাররা বসে চা খেতেন, আড্ডা মারতেন, আর চারপাশে থাকতো রাজকীয় পরিবেশ। অবশ্যই রাজার বাড়ি এখন অনেকটা মুচড়ে গেছে, কিন্তু ইতিহাসের গভীরতা তো অটুট। এখানে আসলে মনে হয় ইতিহাস আমাদের ডাকছে, আর আমরা সেই ডাকে সাড়া দিতে এসে পৌঁছেছি। রাজবাড়ির অবস্থা তো এখন মনে হইতেছে যে প্রায় 1000 বছর আগের তো মনে হয়, দেখলেই বোঝা যায়, কিন্তু এখন স্ট্রাকচার কিন্তু ওভাবেই দাঁড়িয়ে আছে। এইসব যদি আমরা ঠিক রাখতে পারতাম তাহলে কিন্তু আজকে এইগুলো আমাদের অনেক সুন্দর ঐতিহাসিক নিদর্শন হিসেবে থাকতো। কিন্তু মানুষ জানেই না যে এত সুন্দর সুন্দর জায়গা এই যে দিনাজপুরে আছে। এখন আমরা এসে পৌঁছালাম দিনাজপুরের মূল শহরে, আর গন্তব্য দিনাজপুর সরকারি কলেজ। উত্তরবঙ্গের অন্যতম পুরনো আর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি। 1942 সালে প্রতিষ্ঠিত এই কলেজ শুরুতে ইন্টারমিডিয়েট ক্লাস দিয়ে যাত্রা শুরু করে, পরে এটি ডিগ্রি কলেজে উন্নীত হয়। আমরা এখন দিনাজপুর সরকারি কলেজে, এই যে মেহেদির কলেজ, মেহেদির জন্য নিয়ে আসছে না মেহেদি, বিশাল ক্যাম্পাস, গাছগাছালি আর পুরনো দিনের দৃষ্টিনন্দন বিল্ডিংগুলো এখনকার বিশেষ আকর্ষণ। জানা যায় দিনাজপুর সরকারি কলেজ একসময় দিনাজপুর রাজবাড়ির অংশ ছিল, তাই এর চারপাশে রাজকীয় একটা ভাব এখনও টিকে আছে। এই কলেজে বিজ্ঞান, কলা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়া এখানে মাস্টার্স ডিগ্রিও করানো হয়। অনেক বড় বড় মানুষ এই কলেজ থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। কলেজটির লাইব্রেরি আর ল্যাবগুলো অনেক সমৃদ্ধ। এখন আমরা চলে আসলাম দিনাজপুরের মূল শহরে। শহরে ঢুকতেই একদম অন্য ধরনের ভাইব। রাস্তার, দোকানপাড়ার চারপাশের পুরনো আর নতুন বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারবেন এখানে ইতিহাস আর আধুনিকতা একসাথে মিশে আছে। শহরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মিষ্টির দোকান আর ঐতিহ্যবাহী খাবারের গন্ধ পাওয়া গেল। শহরের রেস্টটাও একদম আলাদা। আমরা দিনাজপুর বড় মাঠে চলে আসছি। দিনাজপুর মানেই মনে হয় যে দিনাজপুর বড় মাঠ। হ্যাঁ, এই আসবে দিনাজপুরে খালি বড় মাঠেই ছবি তুলি। আমরা ছবি তুলি নাই, আমরা বসে চা খেলাম, কফি খেলাম। আর বড় মাঠ কত বড় সেটা একটু দেখলাম। না আসলে বড় আছে, মিরপুর স্টেডিয়ামের দ্বিগুণ হবে। হ্যাঁ, হবে হবে হবে, মিরপুর স্টেডিয়ামের দ্বিগুণ হবে। ভালো আছে, আর খাবারটা ওখানে তো কোনো অভাব নেই। চারপাশে মনে হচ্ছে মানুষ খালি শুনতেই আসছে, খেলা দেখার খাও একটা থাকে না, যেখানে সবাই আসে বসে খাবে। না ঠিকই আছে, অনেক ধরনের খাওয়া পাওয়া যাচ্ছে। দিনাজপুরের বড় মাঠ, যা গৌর এর শহীদ বড় মাঠ নামে পরিচিত, এখানে প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো বড় ধর্মীয় উৎসবে লাখো মুসল্লি একত্রে নামাজ আদায় করে। বড় মাঠের স্থাপত্য চমৎকার। এখানে 516 ফুট প্রশস্ত একটি মিনার রয়েছে, যার উচ্চতা 47 ফুট। মিনারটি 52টি গম্বুজ দিয়ে সজ্জিত, যা পুরো মাঠের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। বড় মাঠের আশেপাশে অনেক ফাস্টফুড স্টল আছে, যেখানে সবাই বসে খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। এই জায়গাটা সত্যি অনেক প্রাণবন্ত। এখন আমাদের গন্তব্য
বাংলাদেশ ও দিনাজপুরের বিখ্যাত এবং ফেমাস চা জামাইয়ের চা খেতে। জামাই চায়ের চায়ের স্টাইল আর স্বাদ সবার কাছেই পছন্দের, আর তার জন্য এত খ্যাতি। তার চা বানানোর স্টাইলটাও ইউনিক এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানুষ নির্দ্বিধায় তার চা পান করে থাকেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুধু তার চা খাওয়ার জন্য দিনাজপুরে ছুটে আসেন। চায়ের দামটা 70 টাকা, যা একটু বেশি হলেও চায়ের স্বাদ আর পরিবেশের জন্য পুরোপুরি মানানসই। এখানকার চা খাওয়ার একটা মজা আছে যা অন্য কোথাও পাবেন না। দিনাজপুরে এসে জামাইয়ের চা স্টল না দেখলে কিছুই হয়নি। দিনাজপুরে আসলে একবার হলেও জামাইয়ের চা অবশ্যই খেয়ে যাবেন। এটা হলো দিনাজপুরের বিখ্যাত জামাইয়ের চা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জামাইকে বলছে জামাইকে লাগাও তো, এই জিনিসটা বেশি মজা লাগতেছিল। ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তুমি তো রেগুলার খাই, তোমার কি বলবো, আমার ভালো লাগে। দিনাজপুর থেকে ফেরার সময় দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম ফ্রেন্ডস স্কোয়ার। কিউএসএ ঢুকলাম আর সত্যি দারুণ একটা জায়গা। রেস্টুরেন্টটা বেশ সুন্দরভাবে সাজানো আর পরিবেশও বেশ আরামদায়ক। আজকের মতন আমাদের দিনাজপুর ভ্রমণ শেষ। প্রায় যতটুকু পারা যাইতো সবগুলো এক্সপ্লোর করছি মোটামুটি। হ্যাঁ, মনে হয় 2-1টা বাকি আছে। কি রামসাগর আর মনে হয় দাদুবাড়ি রিসোর্ট। গ্র্যান্ড দাদুবাড়ি না, কিন্তু মোটামুটি সব এক্সপ্লোর করে ফেলেছি একদিনে যতদূর পাওয়া যাইতো। কিন্তু যদি সকাল সকাল আসতাম তাহলে ওই দুইটা রামসাগর আর হচ্ছে দাদুবাড়ি, হ্যাঁ এটাও মনে হয় এক্সপ্লোর হয়ে যেত আমাদের দ্বারা। যাই হোক, যেটাই হোক, আলহামদুলিল্লাহ। টাটা বাই বাই দিনাজপুর।